সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। চার চক্রের গবেষণার প্রথম পর্বে স্বাগত। আজকে আমরা উপস্থাপন করব পৃথিবীব্যাপী পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্টদের সর্বাধিক আলোচিত এবং ব্যবহৃত পদ্ধতি বা টেকনিক উইলবার্গার প্রোটোকল বিষয়ক একটি গবেষণাপত্র নিয়ে। এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে পেডিয়াট্রিক হেলথ মেডিসিন অ্যান্ড থেরাপিউটিক জার্নালে 2012 সালে। এটি একটি কোয়ালিটি 2 জার্নাল। টেলর অ্যান্ড ফ্রান্সিস প্রকাশিত জার্নালগুলো সাধারণত কোয়ালিটি 1 বা 2 হয়ে থাকে। যদিও বেশ কিছুটা পুরাতন পেপার, কিন্তু এই বিষয়ে অন্য গবেষণা থেকে এই পেপারটি আমার কাছে মনে হয়েছে বেশ রিচ। অস্ট্রেলিয়ার একদল গবেষক এই গবেষণাটি রিভিউ করেছেন। ওনারা হলেন স্কট উইকস, কবি বসক, হুক স্টুয়ার্ট। মাফ করবেন যদি আমি ওনাদের নামের উচ্চারণে কোনো ভুল করে থাকি। আমরা সবাই জানি উইলবার্গার প্রোটোকল বিশ্বব্যাপী সাধারণত সেন্সরি ডিফেন্সিভনেস চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে বহুল ব্যবহৃত কম্পোনেন্টস গুলো হচ্ছে প্রেশার ব্রাশিং, জয়েন্ট কম্প্রেশন, সেন্সরি ডায়েট। সারা পৃথিবীতে প্রায় 40 থেকে 88% প্রতিবন্ধী বাচ্চাদের এই সেন্সরি ডিফেন্সিভনেস থাকে। আবার অপ্রতিবন্ধী বাচ্চাদের ক্ষেত্রেও এই সংখ্যা 5 থেকে 10%। প্রায় 78% পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট এই পদ্ধতি ব্যবহার করে থাকেন এবং প্রায় 20,000-এরও অধিক ব্রাশ প্রতি বছর বিক্রি হয় এবং 15,000-এরও অধিক মানুষ এই বিষয়ের উপরে ট্রেনিং নিয়ে থাকেন। সর্বত্রই এটা একটা বার্নিং বিতর্ক স্কলারদের মধ্যে। একটা অংশ এই পদ্ধতির পক্ষে, তো আরেকটা অংশ ব্যবহারিক উপকার নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই স্কোপিং বা সিস্টেমেটিক রিভিউয়ের পারপাস যেটা ছিল সেটা হচ্ছে যে এই গবেষণার গবেষকগণ একটা সিস্টেমেটিক রিভিউয়ের মাধ্যমে দেখার চেষ্টা করেছেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত করা সকল সায়েন্টিফিক গবেষণায় প্রাপ্ত ফলাফল এই উইলবার্গার প্রোটোকলের কার্যকারিতা নিয়ে কি কি এভিডেন্স প্রকাশিত ও উপস্থাপিত হয়েছে। গবেষকগণ অনলাইন, অফলাইন সম্ভব সকলভাবে খুঁজে দেখার চেষ্টা করেছেন সকল গবেষণালব্ধ ফলাফল সমূহকে। ওনারা এপ্রিল 2012 পর্যন্ত ওটিসিকার, সিনাল, গুগল স্কলার সহ প্রায় সকল অনলাইন, লাইব্রেরি, অফলাইন বা হাতের কাছে থাকা সকল তথ্য উপাত্ত বুকস খুঁজে দেখেছেন। অন্য গবেষণা পদ্ধতির মতো সিস্টেমেটিক রিভিউ প্রক্রিয়াতেও ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেট করা হয় এবং ওনারা উইলবার্গার প্রোটোকল নিয়ে শিশুদের উপর করা সকল গবেষণাপত্রই খুঁজে দেখেছেন। উল্লেখ্য, এই প্রোটোকলে বড়দের নিয়ে করা গবেষণাপত্রগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি। এই পদ্ধতিতে ওনারা প্রায় 341টি গবেষণাপত্র খুঁজে দেখেছেন এবং তার মধ্য থেকে ভিন্ন ভিন্ন বিভিন্ন প্রক্রিয়ায় যাচাই বাছাই করে পরিশেষে 4টি গবেষণাপত্রকে তারা বিস্তারিত বা ইনডেপথ বিশ্লেষণ করেছেন বা তাদের সূচকে বিশ্লেষণযোগ্য বলে বিবেচনা করেছেন। এছাড়াও আরো 12টি গবেষণাপত্র তারা এই গবেষণার বিস্তারিত ডিসকাশনে উপস্থাপন করেছেন। আমরা যদি দেখি ওনারা যে গবেষণাপত্রে পুরো প্রক্রিয়া শেষে যেই পেপারগুলোর ইনডেপথ ডিসকাশন করেছেন, তার সেই গবেষণাপত্রগুলোর এভিডেন্সের কোয়ালিটি কেমন ছিল সেই সেই বিশ্লেষণে এই সিস্টেমেটিক রিভিউ প্রক্রিয়া প্রাপ্ত গবেষণাপত্র বা পদ্ধতিগুলোকে গবেষকগণ ডি ক্যাটাগরি বা ক্যাটাগরি 4 লেভেলের এভিডেন্স বলে গণ্য করেছেন, যা বেশ পোর। কেননা এগুলোর স্যাম্পল সাইজ ছিল খুবই অল্প। এখানে ল্যাক অফ কন্ট্রোল গ্রুপ, ব্লাইন্ডিং, র্যান্ডমাইজেশন ছিল না, আউটকাম মেজার ইনকনসিস্টেন্ট ছিল, পার্টিসিপেন্টদের ডায়াগনোসিস ভিন্ন ভিন্ন ছিল, একই সাথে ট্রিটমেন্ট ফ্যাটালিটি ওয়াজ অলসো ভেরি পোর। আমরা যদি পুরো ফাইন্ডিংসটাকে একেবারে দেখার চেষ্টা করি, পুরো প্রক্রিয়া শেষে গবেষকগণ এই সিদ্ধান্ত উপনীত হন যে সামগ্রিক বিচারে সিস্টেমেটিক রিভিউ প্রক্রিয়ায় প্রাপ্ত গবেষণাপত্রগুলো এটাই বলছে যে প্রাপ্ত তথ্য উপাত্ত এবং গবেষণার ফলাফল আসলেই যথেষ্ট না এটা বলার জন্য যে উইলবার্গার প্রোটোকল একটি কার্যকরী পদ্ধতি। এটাও বলছে না যে এটি সম্পূর্ণ অকার্যকর, কেননা সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত প্রাপ্ত গবেষণার কোনো ফলাফলই তা নিশ্চিত করে বলতেও পারছে না। এমত অবস্থায় আমাদের ফাইন্ডিংস এবং টেক অ্যাওয়ে যদি দেখি, এই বিষয়ে বিশ্ব বিশেষজ্ঞগণ বা আরো নির্দিষ্ট করে বললে অস্ট্রেলিয়ান ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল বলছেন, যেহেতু এই বিষয়টি অমীমাংসিত, তাই এই উইলবার্গার প্রোটোকল খুবই সাবধানতার সাথে, আবার বলছি খুবই সাবধানের সাথে প্রয়োগ করা উচিত, কারণ আমাদের জানা উচিত যে এই পদ্ধতিটি কার্যকর বা অকার্যকর কোনটাই সায়েন্টিফিক্যালি প্রুফড নয়। একই সাথে আরো কিছু টেক অ্যাওয়ে নিয়ে ওনারা কথা বলেছেন। যখন কোনো থেরাপিস্ট এই পদ্ধতি ব্যবহার করবেন, তার ক্লিনিক্যাল রিজনিং খুবই স্পষ্ট এবং স্ট্রং থাকতে হবে। উনি কেন, কোথায়, কার জন্য, কোন পদ্ধতি কতটুকু মাত্রায় ব্যবহার করছেন। এবং একই সাথে ওনারা বলেছেন শুধুমাত্র এই একটি পদ্ধতি যেন পুরো চিকিৎসার একমাত্র পদ্ধতি না হয়, কেননা এর প্রায়োগিক ফলাফল নিশ্চিত নয় এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলোকে এর সাথে ব্যবহার করতে বলা হয়েছে।
একই সাথে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এই পদ্ধতির ব্যবহারে শিশুর কি উন্নতি বা অবনতি হচ্ছে তা পিরিয়ডিক্যালি মনিটর করা এবং পদ্ধতির বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এবং অনুরূপ চিকিৎসা পদ্ধতি পরিকল্পনা করা। কেননা এই চিকিৎসা পদ্ধতি এক একজন শিশুর ক্ষেত্রে এক এক রকম ভাবে রেসপন্স করতে পারে এবং এর ফলাফল কার্যকরী এবং অকার্যকরী উভয় তথ্যই ভিন্ন ভিন্ন গবেষণায় দেখা গিয়েছে। এজন্যই এটিকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যেন আমরা পিরিয়ডিক্যালি এটাকে মনিটর করি এবং সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। গবেষকদের জন্য ওনারা যেটা বলেছেন যে এই পদ্ধতির উপর লার্জার স্যাম্পল এবং স্ট্যান্ডার্ডাইজ আউটকাম মেজার নিয়ে আরো বিস্তারিত গবেষণা করা, বিশেষ করে এই ধরনের গবেষণার জন্য আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলে বিবেচনা করি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা আরসিটি, যার মাধ্যমে আরো সূক্ষ্মতর এবং নিখুঁত সিদ্ধান্ত উপনীত হয়। পরিশেষে যদি কারো এই গবেষণার বিষয়ে আরো বিস্তারিত জানতে আগ্রহ হয়, এই সাইটেশনে গিয়ে পুরো পেপার পড়ে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি তার ডিটেলস দিয়ে দিব। উল্লেখ্য, এখন পর্যন্ত এখানে আলোচিত কোনো বিষয়ে আমার নিজস্ব কোনো মতামত নেই, শুধু এই নির্দিষ্ট গবেষণাপত্রের বিষয়গুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা প্রেজেন্টেশন মাত্র। তারপরেও যদি কোথাও আমার বোঝার বা বলার ভুল হয়ে থাকে তা নিতান্তই আমার অজ্ঞতা এবং অনিচ্ছাকৃত। আপনাদের যদি কারো মন্তব্য বা কোনো বিষয় নির্দিষ্ট করে জানার আগ্রহ থাকে বা কোনো একটি বিষয়ের গবেষণা নিয়ে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন। আমরা চেষ্টা করব ওই বিষয়ক কোনো সমসাময়িক বা প্রাসঙ্গিক গবেষণাপত্র উপস্থাপন করতে। ভালো থাকবেন। পরবর্তী চার চক্রে দেখা হচ্ছে ভিন্ন কোনো গবেষণাপত্র নিয়ে। আজকের আলোচনা শোনার জন্য ধন্যবাদ।